উৎসবের প্রথম নাটক আবহ পরিচালিত নাটক রিভলভার। আবহ আটলান্টার বাঙালিদের নিয়ে তৈরি কল্লোল নন্দীর পরিচালনায় এক নাট্য সংগঠন। ঠিক নাটক বলতে আমরা যা বুঝি সেই ধরনের নাটক ওরা করছেন না। অতিমারির পরবর্তী পৃথিবীতে যখন সমস্ত কিছুই ডিজিটাল, সেই সময়ে আবহর প্রযোজনা ডিজিটাল নাটক, অর্থাৎ ওরা নাটকের মাধ্যমে অনলাইনে পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় করার চেষ্টা করছেন। এমন এক নতুন ফর্মের নাটক করছেন যা ঠিক শর্ট মুভি নয়। অর্থাৎ নাটক হচ্ছে দর্শকের বদলে নাটকের সামনে থাকছে ক্যামেরা, এবং সেই ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বের বাঙালির কাছে ওরা পৌঁছে দিচ্ছেন থিয়েটারের মূল ফর্মে ডিজিটাল বা অনলাইন নাটক। এমন বেশ কিছু নাটক ওরা ইতিমধ্যেই পরিবেশন করেছেন। আমাদের আজকের নাটক রিভলভার নাটকটি লিখেছেন দেবাশিস মজুমদার, নাটকটির পরিচালনায় কল্লোল নন্দী, সঙ্গীত পরিচালনা করেছেন অমর কুমার শেঠ, এবং নাটকটিতে অভিনয় করেছেন প্রবীর ভট্টাচার্য, দেবতীর্থ বসু, রীনা দত্ত চক্রবর্তী, কৌশিক বসু, রাকা দাস সাহা, কল্লোল নন্দী, কৌশিক দত্ত, আরিয়া সাহা, অর্জুন ঘোষ, অমর্ত্য সমাদ্দার, সুসেন দাস এবং সুদীপ্ত সামন্ত। আর্ট ডিরেক্টর রীনা দত্ত চক্রবর্তী। আসুন আমরা সবাই মিলে দেখি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের প্রথম নাটক রিভলভার। বদলা নয়, বদল চাইবার স্বপ্ন নিয়ে কার হাতে উঠে এলো অস্ত্র? তার উত্তর খুঁজতে গেলে দেখতে হবে আমাদের এই নাটক। সবাই মিলে জমিয়ে বসে দেখব নাটক রিভলভার। ভুল, আমারই ভুল। একজনের জন্য দুটো গুলি। আমার জন্যেই এই সমাজে আরেকটা অতিরিক্ত বদমাশ অপরাধী বেঁচে থাকবে। আমারই দোষ। ঈশ্বর এর জন্য আমাকেই অভিযুক্ত করবে। হায়, কে জানতো সে মানুষ খুন করাও এক ধরনের ঈশ্বরেরই কাজ। না, কেউ না। ভালোই হলো, আর একটা সুযোগ পাওয়া যাবে। না না, কেউ না, কেউ না। ভুল ভুল ভুল। একজনের জন্য দুটো গুলি, সত্যি অপচয়। আর যেখানে সময় মাত্র কয়েকটা দিন, তবে লোকটার গায়ে ক্ষমতা ছিল খুব। আগে বুঝতে পারিনি। ভদ্রলোকের নাম স্মৃতিকণ্ঠ চৌধুরী। এইটি ওনার 3 নম্বর খুন। ঠিক 19 দিন আগে এক মঙ্গলবার এক সার্কাসের সামান্য কর্মচারীকে খুন করেন স্মৃতিকণ্ঠ। তারপর দ্বিতীয় খুনটা করেন তার ঠিক 7 দিন পর, অর্থাৎ আচ্ছা সে প্রসঙ্গ এখন থাক। তার আগে বলা দরকার, সাধারণ ছা-পোষা ষাটোর্ধ্ব মানুষটা হঠাৎ খুনি হয়ে উঠলেন কেন?
প্রথম খুনের ঘটনাটা ছিল খুবই সামান্য, সাধারণ মানুষের মনে হতে পারে তুচ্ছ ব্যাপার। ঘটনাটির রং এখন সম্পূর্ণ বদলে গেছে। ঘটনাটি ঘটে দুটো 10। দেখুন না দাদা, মেয়েটাকে নিয়ে এসেছি। কতবার বলেছি না বিয়ের সময় ঝামেলা করবেন না। কিন্তু আপনারাই তো বলেছিলেন পাস দেবেন। সে কি বলেছিলাম সে কথা আর মনে নেই। সে কি? ও দাদা, আপনি কি পেয়ে গেছেন? শুনুন, বড়লোক কিছু বলবেন? আর সরে যান দাদা, সরে যান। আপনার কিছু হয়ে গেছে? না এখনো না, এই তো 3 নম্বর ঘন্টা পড়েছে। জলদি দাদা, কমা যাচ্ছে। হ্যাঁ, যাবো যাবো যাবো। দাদা, আপনি যে বললেন লোকজন চলে গেলে কথা বলবেন, মেয়েটা বড় আশা করে এসেছি। আচ্ছা তেমন লোক তো। কি হলো কি? আপনারাই তো বলেছিলেন দুটো ফ্রি পাস দেবেন। সেটা বলেছিলাম কারণ বিজ্ঞাপনটা আপনার বাড়ির দেয়ালে লাগানো হয়েছিল তাই। হ্যাঁ, তো সে বিজ্ঞাপন কি এখনো আছে? কিন্তু সে দোষ তো আর আমার নয়। কার দোষ সে দেখার দরকার নেই, এখন ফুটুন তো। দেখুন, আমি মিনতি করছি, অন্তত ওই বাচ্চা মেয়েটার মুখটা চেয়ে একবার। তখন থেকে কুকুরের মতন ঘেঘেও কেন করছেন বলুন তো? আচ্ছা কি হয়েছে? তুমি আবার কে হবে সমস্যা? আপনি এর বাবা আগে মেয়েকে এইভাবে সার্কাস দেখাতে এনেছে? দেখুন তো মশাই, তখন থেকে ভিকিরির মতন ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। ভিকিরি কেন বলছেন? আপনারাই তো বলেছিলেন যে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক কি হয়েছে? আসলে সার্কাস কোম্পানি আমাদের বাড়ির সামনে ওই কাপড়ের হোর্ডিং লাগিয়েছিল, তার বদলে বলেছিল আমাদের দুটো ফ্রি পাস দেবে। তা সে হোর্ডিং কি ওখানে এখনো আছে? সেদিনকার ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেছে। আচ্ছা, সেটা কি আমার দোষ বলুন? তো ওই ঝড়ে আপনার ফ্রি টিকেটও ছিঁড়ে গেছে। এইভাবে কেন বলছেন? ভদ্রলোক মেয়েটিকে নিয়ে এসেছেন। মেয়ে কেনেছে তো কি হয়েছে? পকেটে পয়সা আনতে পারেনি নাকি এইভাবে মেয়ের বিয়ে দেবে? হ্যাঁ, আপনি ওদের দুটো ফ্রি পাস দিয়ে দিন। ওই আমার নামে কথা বল। বাবা বুঝতে পারছেন না ভদ্রলোককে আপনি এইভাবে অপমান করছেন তার মেয়ের সামনে? এ তো খুনের থেকেও বড় অপরাধ। শালা পাগল, কোথায় যাচ্ছেন? এই কুকুরের সঙ্গে বেড়াল, শালা আমার গা আড্ডা, শালা মেরে দাঁত ভেঙে দেবো। এইভাবে এইভাবে অপমান করলো? আপনাকে শুধু শুধু আমাদের জন্যে। দেখি ওর কি ব্যবস্থা করা যায়। বুঝতেই পারছেন সেই রাত্রেই লোকটিকে খুন করেন সিদ্ধিকণ্ঠ। কিন্তু হঠাৎ নিরীহ মানুষটি খুন কেন করলেন সেটা কিন্তু খুব কৌতূহলজনক। আর তারপর খুনটাও তো একটা প্রতীক হয়ে ওঠে। যাই হোক, তার আগে দেখুন সেই দিনই সকালে ডাক্তার অমিতাভ চক্রবর্তী সিদ্ধিকণ্ঠকে ঠিক কি বলেছিলেন। হ্যাঁ, দুটো ওষুধ বদলে দিলাম, আর ইসিজিটা করিয়ে নেবেন। 2 সপ্তাহ বাদে একবার আসবেন। আচ্ছা ডাক্তারবাবু, নমস্কার। নেক্সট।
ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ, রিপোর্টগুলো সব এনেছেন? আগে কিছু কিছু বলুন ডাক্তারবাবু। হুম, বাড়িতে কে কে আছেন? আগে আর তো কেউ বেঁচে নেই, বউ তো অনেকদিন আগেই, আর মেয়েটাও বাচ্চা হতে গিয়ে। হ্যাঁ, আপনাকে তো আগেই বলেছি। ঠিক আছে, লিখে দিচ্ছি। নেক্সট উইকে হসপিটালে। হাসপাতালে? হ্যাঁ, শেষটায় আপনি হয়তো বিছানা থেকে উঠতেই পারবেন না। হাসপাতালে কেউ কি আমাকে দেখবে? দেখুন, বাড়িতে থাকলে আমি 6 মাসের কথা বলতে পারি না, হসপিটালে সেটা অন্তত 2 বছর হতে পারে। 5 বার যখন কোনো আশাই নেই, তখন 6 মাস আর 2 বছরে কতটুকুই বা ফারাক ডাক্তারবাবু? অনেক অনেক। আপনার তো পেনশন আছে, অর্থেরও কোনো অভাব নেই, তো শেষ কদিনে কিছু ভালো কাজ তো করে যেতে পারেন। এই বয়সে আর ভালো কাজ? সরি মিস্টার চৌধুরী, আপনার অনেক বয়স হয়েছে, সত্যি কথাটা জানতে চেয়েছিলেন, বললাম। সেজন্য ধন্যবাদ। ঠিক আছে, তো 2টো ওষুধ লিখে দিচ্ছি। থাক। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ, বলুন। স্মৃতিকণ্ঠ চৌধুরী একলা মাঠের কোণে বসে ঠিক করতে পারছিলেন না বাড়ি না হাসপাতাল, 6 মাস না 2 বছর বাঁচবেন। ঠিক সেই সময় সার্কাসের তাঁবুর সামনে ঘটনাটি ঘটে। কোথায় যাচ্ছে? এই, কুকুরের সঙ্গে বেড়াল, সালা আমার গা আড্ডা, সালা মেরে দাঁত ভেঙে দেবো। সার্কাসের কর্মচারীটির কাছে চূড়ান্ত অপমানিত হবার পর স্মৃতিকণ্ঠের মনে হয়, আমার তো আর বাঁচা মরার ভয় নেই, সুতরাং একটা কিছু করা দরকার। একজন বাচ্চা মেয়ের সামনে পিতার এই অপমান মনে হয় যেন খুনের সমান অপরাধ। স্মৃতিকণ্ঠ তাই নিজের পয়সায় গোপন পথে একটি রিভলভার সংগ্রহ করে আনেন, আর তারপর গভীর রাতে ফিরে আসেন এই সার্কাস তাঁবুর সামনে। ও ভাই, শুনছেন? ও ভাই, কে? একবার এদিকে আসুন না। কি হয়েছে? বলছি, সন্ধেবেলা একটি মেয়ে আর তার বাবা। ও, আবার কি হলো? ক্ষমা চাইতে। ঠিক আছে ঠিক আছে, যত সব পাগল। ভাই একবারটি। মহা মুশকিল তো। আবার কি হয়েছে? কি করছেন? একটি নাবালিকা মেয়ের সামনে তার বাবাকে অপমান করলে কি হয় জানো? আরে শুনুন শুনুন, মেয়েটির মনে অন্যায় আর ব্যথার দাগ থেকে যায়। আরে আমি ওদেরকে কাল সার্কাস দেখিয়ে দেবো। কালকে সার্কাস দেখালে আজকের দাগটা কি মুছে যাবে?
দাদা মিছি আপনি আপনি নিজেকে এর মধ্যে কেন জড়াচ্ছেন? আরে কত টাকা চাই বলুন? স্মৃতিকণ্ঠের আর কোনো টাকার প্রয়োজন নেই। এবার এবার আসুক যে আসবে। 6 মাসের বেশি তো আমাকে কেউ জেলে ধরে রাখতে পারবে না। অন্তত তার মধ্যে একটা অন্যায়ের প্রতিবাদ তো করা গেল। না, আর কেউ আসবে বলে মনে হচ্ছে না। কিন্তু এইভাবে ফেলে রেখে দিয়ে যাব না। এর জন্যে ঈশ্বর আমাকে শাস্তি দিতে চান না বোধ হয়। কি আর করা যায়? এই একটি খুন শহরে যতটা আলোড়ন তুলেছে তার চেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে ওই কাগজের টুকরোয় লেখাটি। আর এই চাঞ্চল্যে স্মৃতিকণ্ঠ দ্বিগুণ উৎসাহ পেয়ে গেছে। এখন তিনি পোশাকের আড়ালে রিভলভারটি নিয়ে রাস্তায় রাস্তায় অপরাধী খুঁজে বেড়ান। দাদা শুনুন না, এইটা আমি কালকে নিয়ে গেছিলাম আপনার দোকান থেকে। এটা খেয়ে আমার ছেলে এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। কি এটা? কে আপনি? এই দেখুন দেখুন। রিসিট আছে? না, রিসিট তো আপনি দেননি। ধর রিসিট ছাড়া আমরা কিছু মাল বিক্রি করি না। এটা আমার দোকানের মাল। কি বলছেন? আমি দেখিনি আপনাকে কখনো। আমি কিন্তু এই দোকান জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো সব। দয়া করে বলবেন কি হয়েছে? আমি এই দোকান থেকে কাল আমার ছেলে দুধ দিয়ে গেছিলাম, সেই দুধ খেয়ে আমার ছেলে এখন যায়। দোকানদার কি বলছে? ওরা তখন সম্পূর্ণ অস্বীকার করছে। মানে আমরা রিসিট নিইনি, সেইটাই হচ্ছে অপরাধ। এই দেখুন এটা নিয়ে এসেছি। আমার টুকাই আর বাঁচবে না, ও বাঁচবে না। ওকে তো আমি বিষ দিয়েছি। জানেন, ডাক্তার বাবু বলেছেন যদি একটু প্রোডাক্ট কম্পোজিশনটা জানা যেত তো তাহলে ওকে একটু কিছু করা যেত। কিন্তু এরা আচ্ছা, আপনি কি এই দোকানের মালিক? হ্যাঁ, কেন? কি হয়েছে? আমার কতগুলো বিদেশি ওষুধের প্রয়োজন ছিল। বাইরের ওষুধ? সত্য আনাতে হবে বাইরে থেকে? হ্যাঁ, সেই জন্যই তো আপনার দোকানে আসা। আপনি এটা রেখে যান। আচ্ছা, আমি কি সন্ধ্যেবেলার দিকে একবার আসবো? আজ না, আপনি কালকে আসুন। বেশ। হ্যাঁ, বুঝলাম। বিশ্বনাথ বাবু, কে? ওই বিদেশি ওষুধটার ব্যাপারে
ওহো সরি, এটা এখনো খোঁজ নেওয়া হয়নি। ঠিক আছে ঠিক আছে, আসলে আমার আরেকটা অন্য প্রয়োজনও ছিল। কি বলুন বলুন। জানেন তো আপনার দোকানের ওষুধ খেয়ে বাচ্চাটা মারা গেছে। কি দাদা বলছেন? হ্যাঁ, ওই কচিটার বাবা মার সঙ্গে আমি হাসপাতালে গেছিলাম। জানেন, বাচ্চাটা একদম নীল হয়ে গেছিল। তাতে আমি কি করব? আর তাছাড়া আপনার আর কিছু করার নেই, এখন তো আমার কাজ। মানে দেখুন, বেবি ফুডে ভেজাল দেবেন আর সমাজের কেউ কিছু বলবে না, সেটা তো অন্যায়, তাই না? এই, আপনি কে মশাই? দেখেছেন তো, আর জানেন তো অন্যায় যে করে আর ওই অন্যায় যারা সহ্য করে তারা সমান অপরাধী। আর এই অন্যায় করতে করতেই অপরাধীরা সাহস পেয়ে যায়। আর এই জন্যেই এই দেশটার এত খারাপ অবস্থা। ঠিক সময়ে যদি ঠিক প্রতিবাদটা করা যেত। সব খবরের পালা পড়লাম তো। আপনার কি চাই বলুন তো? কিচ্ছু না। তাহলে যান, বিরক্ত করবেন না। একাধিক খুনকে কেন্দ্র করে শহরে এক নতুন চমক আনেন স্মৃতিকণ্ঠ। যদিও স্মৃতিকণ্ঠকে ধরা সম্ভব হয় না। ক্রমশ তিনি সাবধান হতে শুরু করেন, কারণ তার মনে হয় এই শেষ কটা দিনে সমাজের অন্তত একটা উপকার তিনি করে যাবেন। আর এই ঝুঁকেই ঘুরতে ঘুরতে তিনি তার তৃতীয় খুনটা করেন। বাসে একটি লম্পট মানুষ কয়েকটি অল্প বয়সী মেয়েকে বিরক্ত করছিল। বাস থেকে নেমে তাকে অনুসরণ করে স্মৃতিকণ্ঠ তাকে খুন করে। বুড়ো, সারা তুই পিছিয়ে পিছিয়ে আসছিস কেন ভাই? তোমার ভাগ্য পরীক্ষা করতে। বাসের মধ্যে ওই দুটো মেয়েকে ওরকম অসভ্যের মতো জ্বালাচ্ছিলে কেন? তো কি হচ্ছে? বুঝতে পারছো না? কেন বেসালে? ওরা কি তোর কেনা মাল নাকি? মুখ সামনে। এই চোরটা, এই ভাগ হাতে করছি, ভাগ ভাগ। তুমি ওই মেয়ে দুটোর পায়ে ধরে ক্ষমা চাইতে পারবে তো? এই, কি ধরতে হবে? হ্যাঁ, কি ধরতে হবে? আরে বাবা, নিজেকে বাঁচাতে চাইলে ক্ষমা তো তোমাকে চাইতেই হবে বাবা। আরে ওইটুকুই তো আফসোস থেকে গেছে। এই যা যা, অন্ধকারে নিয়ে আয়, সব সাইড মতো ক্ষমা হয়ে যাবে। ভুল আমারই ভুল। একটি মানুষের জন্য দুটো গুলি। এই অভিনব খুনের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে শাসক রাষ্ট্র প্রত্যেকের মধ্যে এই ধরনের খুন উচিত, ন্যায়, অন্যায় এই নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। নৈতিকতার প্রশ্ন নিয়ে সর্বক্ষেত্রেই বিতর্ক চলতে থাকে। এরই মধ্যে স্মৃতিকণ্ঠ তার রিভলভারের পঞ্চম বুলেটটি ব্যবহার করেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে। লোকটি একটি 11 বছরের বালক কর্মচারীকে অকথ্যভাবে খাটাত, অত্যাচার করত, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে। স্মৃতিকণ্ঠ সেটা জানতে পেরে ওই ব্যবসায়ী লোকটি যখন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন তখন তাকে পিছন থেকে হত্যা করেন।
কিন্তু সেই দিন তার সঙ্গে আরো একটি ঘটনা ঘটে। আর একটাই মাত্র বুলেট আছে। ঈশ্বর, এটার সব ব্যবহার আমাকে করতে দাও। নে, এবার সেই জ্ঞানের লেখাটা বার কর। শালা যার মাথার থেকে এটা পেয়েছে না, তাকে নোবেল দেওয়া উচিত। হাতের লেখাটা ঠিক আছে তো? মৃত্যু যাত্রী, পাক্কা গুরু। কেউ খবরে বলবে সমাজ বিরোধীকে হত্যা। হ্যাঁ, চটপট চটপট। ঠিক আছে, চপ চপ চপ, চল চল চল। এ কি? এ তো হুবহু আমার হাতের লেখা, কিন্তু মানুষটাকে দেখে তো অপরাধী মনে হচ্ছে না। কিন্তু রাজনীতির লোক, একে এইভাবে? আশ্চর্য, এ কি হচ্ছে? সত্যি স্মৃতিকণ্ঠ আশ্চর্য হয়ে যায়। তিনি যে মহৎ উদ্দেশ্যে মানুষ খুন শুরু করেছিলেন, এই সমস্ত ব্যবস্থায় কেমন অনায়াসে সেই সমাজ বিরোধীরাই তাকে ব্যবহার করতে শুরু করেছিল সাধারণ মানুষকে বোকা বানিয়ে। স্মৃতিকণ্ঠ ভেবেছিলেন একা একাই হিংসার বিরুদ্ধে হিংসা প্রয়োগ করে ঈশ্বরের সেবা করে যাবেন তার জীবনের শেষ কয়েকটা দিন। কিন্তু দেখলেন বিচ্ছিন্ন হিংসা আরো বড় অন্যায় হিংসাকেই জন্ম দেয়, তাতে ভালো কাজ হয় না। স্মৃতিকণ্ঠ তাই ষষ্ঠ বুলেটটি কিভাবে ব্যবহার করবেন তাই ভাবতে শুরু করেন। মৃত্যুর পথে দাঁড়িয়ে বাঁচবার গল্প তৈরি করা যায় না। আমি 4টি অপরাধীকে খুন করেছি গোপনে, আর সেই সুযোগে আরো 40 জনকে খুন করেছে পেশাদার খুনির দল। শেষ পর্যন্ত আমি সমাজে খুনি হয়ে গেলাম। সুতরাং